আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমরা চারপিটস মেথড শিখেছিলাম। আজকে আমরা নতুন আরেকটা মেথড শিখব, সেটা হলো ফর স্ট্যান্ডার্ড ফর্মস অফ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা মেথড এবং খুব ভালোভাবে শিখতে হবে। অনেকের কাছে এটা জটিল মনে হয়, এই জন্য এই ভিডিওটা অনেক ভালোভাবে শুরু থেকে দেখতে হবে। তো শুরুতে আমরা দেখব স্ট্যান্ডার্ড ফর্ম 1। স্ট্যান্ডার্ড ফর্ম 1 কোনগুলোকে বলবো, যে এখানে লেখা আছে যে অনলি পি অ্যান্ড কিউ প্রেজেন্ট থাকবে, মানে একটা ফাংশন এমন থাকবে যেখানে শুধু পি আর কিউ থাকবে। এটা মূলত বেসিক ধারণা, তবে এমনও থাকতে পারে যে এক্স ওয়াই জেড এগুলো আসতে পারে, কিন্তু ওগুলোকে রিডিউস করে আবার শুধু এই পি কিউর ফাংশনে কনভার্ট করা যাবে। এমন ইকুয়েশনগুলোকে আমরা বলবো যে স্ট্যান্ডার্ড ফর্ম 1। এখানে দুইটা উদাহরণ দেওয়া আছে, যে পি কিউ ইকুয়াল টু 1, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 4। এখানে দেখছি যে পি কিউ ছাড়া আর কিছু নাই, মানে পি কিউ ছাড়া আর এক্স ওয়াই জেড কিছু নাই। এই জন্য এই টাইপের ইকুয়েশনগুলো হবে স্ট্যান্ডার্ড ফর্ম 1। তবে যেটা বললাম যে ওগুলো থাকতে পারে, কিন্তু অবশ্যই ওগুলো কনভার্ট করে আবার এরকম ফরম্যাটেই যদি নিয়ে আসা যায় তাহলে সেগুলোকে বলবো স্ট্যান্ডার্ড ফর্ম 1। এখন আমরা দেখব যে স্ট্যান্ডার্ড ফর্ম 1 থেকে কীভাবে সলিউশন করতে হয়। আচ্ছা, এখানে আমরা ওটাই লিখেছি যে এফ অফ পি কিউ একটা ফাংশন দেওয়া থাকবে। এখানে আমরা যেই রেশিওগুলো দেখছি এগুলো আমরা চারপিট অক্সিলারি ইকুয়েশন, এগুলো আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম কীভাবে এগুলো বের করতে হয়। তো একইভাবে আমরা এখানে সেটা লিখে নিয়েছি, মানে আমরা যে আজকে যে চারটা স্ট্যান্ডার্ড ফর্ম শিখবো সেখানেও কিন্তু এই একই চারপিটস অক্সিলারি ইকুয়েশনটা ব্যবহার করতে হবে। তারপরে আমরা এখানে দেখছি যে ডিপি ডিভাইডেড ভাগ 0 প্লাস পি ইন্টু 0, এটা কীভাবে আসছে। এখানে হলো এফকে এক্সের সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে হবে, কিন্তু এই ফাংশনে তো কোনো এক্স নাই, তাহলে এক্সের সাপেক্ষে এফকে কি ডিফারেন্সিয়েট করা যাবে? তাহলে অবশ্যই সেটা 0 হবে। আবার এখানে তো কোনো জেড নাই, তাহলে এটাও একই কারণেই 0 হবে, শুধু এখানে পি ইন্টু 0 এভাবে গুণ আকারে থেকে যাবে। পরেরটাও একইভাবে, যে এখানে ডি কিউ থাকছে, নিচের ডি ডি ডেল ডেল ওয়াই অফ এফ আর ডেল ডেল জেড অফ এফ, এই দুইটা কিন্তু 0 হয়ে গেছে। এই দুইটা কীভাবে 0 হচ্ছে? দুইটা 0 হয়েছে কারণ এই ফাংশানে তো কোনো ওয়াই নাই, তাই ওয়াই এর সাপেক্ষে যখন এফকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করা হচ্ছে তখন সেটা 0 হয়ে যাচ্ছে। আবার এটার ক্ষেত্রেও কিন্তু একই কারণে 0 হয়ে যাচ্ছে। আর বাকিগুলো একটু দেখাইনি, কারণ আমরা সাধারণত দুইটা রেশিও নিয়ে কাজ করি, তাই যেহেতু আমরা দুইটা রেশিও পেয়ে গেছি তাই বাকিগুলো নিয়ে আর কাজ করিনি। তারপরে আমরা এই দুটো রেশিও নিয়ে কাজ করার ক্ষেত্রে প্রথম রেশিও নিয়ে আমরা শুরু করব। তো প্রথম রেশিও যে ডিপি, আর নিচে কি হয়, নিচে 0 প্লাস পি ইন্টু 0 মানে কি, সেটাও 0। তাহলে আমরা লিখতেই পারি যে ডিপি ইকুয়াল টু 0। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এই পাশে হয় পি আর এ পাশে হবে একটা আরবিটারি কনস্ট্যান্ট লাগবে, আমরা ধরে নিলাম সেটা এ। তাহলে আমরা পেয়ে গেলাম পি ইকুয়াল টু এ। আবার এই সেকেন্ড রেশিও থেকে আমরা লিখতে পারি যে ডি কিউ ইকুয়াল টু 0। এটাকে যদি আবার ইন্টিগ্রেশন করি তাহলে কিউ ইকুয়াল টু, আর এই পাশে আরেকটা আরবিটারি কনস্ট্যান্ট আমরা ধরে নিলাম বি। তাহলে আমরা পেয়ে গেলাম কিউ ইকুয়াল টু বি। এখন চারপিটস অক্সিলারি ইকুয়েশন সলিউশনের সময় আমরা দেখেছিলাম যে সলভ করতে হয় কীভাবে। আমাদের লাস্টে কিন্তু জেডের মানটা বের করতে হয়, জেড দিয়ে আমরা জেনারেল সলিউশনটা বের করে নিয়ে আসি। তাহলে একইভাবে আমরা এখানেও বের করব। তো শুরুতে আমাদের কী করতে হয়, ডিজেড ইকুয়াল টু পিডিএক্স প্লাস কিউডিওয়াই, এই সূত্রটা কিন্তু আমরা এর আগেও ব্যবহার করেছিলাম, এই ক্ষেত্রে কিন্তু একই জিনিস ব্যবহার করতে হবে। তারপরে আমরা এখানে শুধু পি আর কিউ এর মানগুলো বসাই দেবো। পি এর মান কী পেয়েছিলাম, এ, তাহলে এ ডিএক্স, আর কিউ এর মান পেয়েছিলাম বি, তাহলে বি ডিওয়াই। এখন এটাকে যদি উভয় পাশে ইন্টিগ্রেশন করি তাহলে এই পাশে পাবো জেড, আর এ ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে পাবো এ এক্স, বি ডিওয়াইকে ইন্টিগ্রেশন করলে পাবো বি ওয়াই, আর একটা আরবিটারি কনস্ট্যান্ট নিলাম সি। তাহলে এটাই কিন্তু আমাদের হয়ে যাবে জেনারেল সলিউশন। তবে জেনারেল সলিউশন বের করার জন্য এই সি না রেখে এখানে আমরা একটা ফাংশনের আকারে লিখে নিতে পারি, তবে এটা আমাদের হলো কমপ্লিট ইন্টিগ্রাল। আর জেনারেল সলিউশন করতে গেলে সি এর বদলে আমরা একটা ফাংশনের উপর ফাংশন করে নিতে পারি, মানে সি না রেখে একটা ফাংশন নিয়ে নিতে পারি সেটা। আচ্ছা, এখন আমরা দেখব একটা উদাহরণ দেখব। এখানে দেওয়া হচ্ছে যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 9। এটা তাহলে কোন স্ট্যান্ডার্ড ফর্ম হবে? আমরা যে স্ট্যান্ডার্ড ফর্মটা শিখে আসলাম, মানে স্ট্যান্ডার্ড ফর্ম 1, সেই অনুযায়ী এটা
করা যাবে, কারণ এখানে শুধু পি কিউ আছে। তাহলে আমরা লিখতে পারি যে এফ অফ পি কিউ ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখা দরকার যে এখানে যে আমরা পি কিউটা ব্যবহার করছি, এই পি কিউটা সমান আমরা এর আগে শিখেছিলাম যে পি কিউ কি, ডেল ডেল এক্স অফ জেড ইকুয়াল টু পি আর ডেল ডেল ওয়াই অফ জেড ইকুয়াল টু কিউ। এই পি কিউ কিন্তু এইসব। আচ্ছা, এখন আমরা এই ম্যাথটা সলভ করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে জেনারেল সলিউশনটা কি আমরা এর আগে দেখলাম। এরকম 1 নম্বর স্ট্যান্ডার্ড ফর্মের জেনারেল সলিউশনটা কি আমরা এখান থেকে দেখলাম। জেনারেল সলিউশন ছিল এটা, জেড ইকুয়াল টু ax প্লাস by প্লাস সি। আচ্ছা, তাহলে আমরা লিখব প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে কিন্তু এটা জেনারেল সলিউশন হবে। তাহলে আমরা লিখতে পারি দ্য জেনারেল সলিউশন of given equation is ax plus by প্লাস সি। এটা হবে z ইকুয়াল টু ax প্লাস by প্লাস সি। এটা আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। এখন আমাদের কাজ হলো যে p ইকুয়াল টু a এবং q ইকুয়াল টু b এটা এই ইকুয়েশনে বসাতে হবে। তাহলে আমরা লিখতে পারি পুটিং p ইকুয়াল টু a আর q ইকুয়াল টু b ইন গিভেন ইকুয়েশন, মানে এই ইকুয়েশনে বসাতে হবে সেটা, ইন গিভেন ইকুয়েশন। তাহলে আমরা পাবো এখান থেকে মানগুলো যদি বসাই দিই, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 9। এটা এখান থেকে যদি আমরা চাই তাহলে বি স্কোয়ারের মানটা কী বের করতে পারি, 9 মাইনাস a স্কোয়ার। আবার এখানে তো বি স্কোয়ার বেরোলো, যদি বি বের করতে চাই তাহলে হবে রুট ওভার 9 মাইনাস a স্কোয়ার। এখন আমাদের কাজ হবে শুধু এখানে আমরা কি করলাম যে এই বিটাকে এটা করার কি দরকার ছিল, কারণ আমাদের এখানে দুইটা আরবিটারি কনস্ট্যান্ট ছিল যে a আর b, মানে এই ভ্যারিয়েবলগুলোর সাথে এক্স আর ওয়াইয়ের সাথে দুটা আরবিটারি কনস্ট্যান্ট ছিল। সি অবশ্যই আরবিটারি কনস্ট্যান্ট, আমি শুধু এই ভ্যারিয়েবলগুলোর কথা বলছি যে এ আর বি, সেগুলোকে আমি দুইটা না রেখে আমি শুধু একটাতে কনভার্ট করে নিলাম, এই জন্য আমার এটা করা। এখন শুধু কাজ হলো যে এই বি এর মানটা এখানে শুধু বসিয়ে দেওয়া, সেটাই হবে আমাদের কাজ। তাহলে আমরা লিখতে পারি সুতরাং জেড ইকুয়াল টু হবে এ এক্স প্লাস রুট ওভার 9 মাইনাস a স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস সি। এটাই হবে আমাদের অ্যান্সার। আমরা চাইলে এটা অ্যান্সার করে দিতে পারি, তবে জেনারেল ইন্টিগ্রাল যদি বের করতে বলে, জেনারেল ইন্টিগ্রাল এটা হলো জেনারেল সলিউশন। আর জেনারেল ইন্টিগ্রাল বের করতে বললে আমরা বলছিলাম যে এ এক্স প্লাস রুট ওভার 9 মাইনাস a স্কোয়ার ইন্টু ওয়াই, আর সি এর জায়গায় বসবে এই যে একটা ফাংশন, আমরা ফাংশনটা ধরে নিলাম ফাই অফ এ। এটাই তাহলে হবে অ্যান্সার। আমরা স্ট্যান্ডার্ড ফর্ম 1 দেখলাম, এখন আমরা চলে যাব স্ট্যান্ডার্ড ফর্ম 2-তে। স্ট্যান্ডার্ড ফর্ম 2 আমরা স্ট্যান্ডার্ড ফর্ম 1-এ দেখছিলাম যে কোন ফাংশনগুলোকে, কোন ইকুয়েশনগুলোকে আমরা স্ট্যান্ডার্ড ফর্ম 1 বলবো, যেগুলো এফ অফ পি কিউ, মানে শুধু পি কিউ থাকবে। আর স্ট্যান্ডার্ড ফর্ম 2 এর ক্ষেত্রে আমরা দেখছি যে এটা আরেকটা নতুন স্ট্রাকচার নিয়ে আসছে, সেটা হলো জেড ইকুয়াল টু পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস এফ ইন্টু এফ অফ পি কিউ। এরকম ফরম্যাটে থাকবে যেগুলো স্ট্যান্ডার্ড ফর্ম 2, সেগুলো জেড ইকুয়াল টু পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস এফ অফ পি কিউ। আচ্ছা, তাহলে এখানে কি কি আছে, এক্স ওয়াই জেড পি কিউ সবই আছে। তাহলে এফ যে ফাংশনটা আমি নিব, এফ যে আমরা ফাংশনটা নিব সেটা হবে, আচ্ছা এটা যদি আমরা একটু ভিন্ন করে দিই, মানে ক্যাপিটাল এফ করে দিলাম, তাহলে এক্স ওয়াই জেড যে ক্যাপিটাল এফ এর ফাংশন সেটা ইকুয়ালটা আমরা লিখতে পারি পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস এফ অফ পি কিউ মাইনাস জেড, মানে এই জেডটা এদিকে নিয়ে আসলাম। এইসব ম্যাথের ক্ষেত্রে যে এই কমপ্লিট ইন্টিগ্রালটা হবে সেটা আগের মতোই, শুধু পি এর জায়গায় এ আর কিউ এর জায়গায় বি বসিয়ে দিলে হয়ে যাবে। আমরা সেটাই করেছি।
কমপ্লিট ইন্টিগ্রালটা হবে জেড ইকুয়াল টু পি এর জায়গায় শুধু এ, কিউ এর জায়গায় বি, এই যে এফ অফ পি কিউ এখানে আছে, এখানে হয়ে গেল এফ অফ এ বি, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তারপরে যখন আমরা সিঙ্গুলার ইন্টিগ্রাল বের করব তখন কি হবে, এখানে আমরা যে আরবিটারি কনস্ট্যান্টগুলো দেখতে পাচ্ছি এ আর বি, এই আরবিটারি কনস্ট্যান্টের সাপেক্ষে এই জেডটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে সিঙ্গুলার ইন্টিগ্রাল ডিফারেন্সিয়েট করতে হবে এবং সেটা ইকুয়াল টু 0 দেখিয়ে এই এ আর বি এর মানটা বের করতে হবে। যেমন এখানে ডেল ডেল এ অফ জেড এটা ইকুয়াল টু যদি 0 করি, সেখান থেকে কিন্তু আমরা এ এর একটা মান পেয়ে যাব। আবার ডেল ডেল বি অফ জেড ইকুয়াল টু 0 ধরে বি এর একটা মান পেয়ে যাবো, এবং সেটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে কিন্তু আমরা সিঙ্গুলার ইন্টিগ্রাল পেয়ে যাব। আচ্ছা, আমরা একটা তাহলে উদাহরণ দেখি, তাহলে হয়তো বুঝতে আরও সুবিধা হবে। এখানে আমরা দেখছি যে জেড ইকুয়াল টু পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার একটা ইকুয়েশন দেওয়া আছে। তাহলে এটার ক্ষেত্রে কমপ্লিট ইন্টিগ্রালটা কি হবে? এটার ক্ষেত্রে কমপ্লিট ইন্টিগ্রালটা হবে যে আমাদের শুধু পি এর জায়গায় এ, কিউ এর জায়গায় বি, এটা বসিয়ে দিলে কাজ শেষ। তাহলে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই হয়ে গেল আমাদের কমপ্লিট ইন্টিগ্রাল। এখন যদি সিঙ্গুলার ইন্টিগ্রাল বের করতে যাই তাহলে আমাদের কি করতে হবে বললাম, যে আরবিটারি কনস্ট্যান্টের সাপেক্ষে তখন এই জেডটাকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমাদের বের করতে হবে ডেল ডেল এ অফ জেড। ডেল ডেল এ অফ জেড যদি আমি বের করতে যাই তাহলে এখান থেকে আমাদের কি হবে, এখান থেকে আমরা তাহলে পাবো এই বিওয়াইটা, যেহেতু বিওয়াইতে এখানে তো কোনো এক্স নাই, তাহলে এটা হয়ে যাবে, বা এ নাই, তাহলে এটা তো এটার সাপেক্ষে তো করা যাবে না, 0 হয়ে যাবে। এটার ক্ষেত্রেও তাই 0 হয়ে যাবে, শুধু কাজ হবে এ এক্স প্লাস এ স্কোয়ারকে নিয়ে। তাহলে এ এক্সকে যদি এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি তাহলে পাবো এক্স, আর এ স্কোয়ারকে করলে 2a। এখান থেকে আমরা কি করব বললাম যে এর মানটা বের করব। তাহলে এর মানটা বের করার জন্য আমরা কি করতে পারি, এটা ইকুয়াল টু 0 ধরে নিতে হবে। আমরা দেখছিলাম যে এটা ইকুয়াল টু 0 ধরতে হবে, তাহলে এটা ইকুয়াল টু আমরা 0 ধরে নিলাম। এখান থেকে কি আমরা পাবো না, আমরা কি পাবো, এ ইকুয়াল টু মাইনাস এক্স ডিভাইডেড ভাগ 2। একইভাবে ডেল ডেল বি অফ জেড যদি করি তাহলে আমরা পাবো, এটা তখন ডিফারেন্সিয়েট করা যাবে না, আর কোনটা করা যাবে না, এটা করা যাবে না, শুধু বি ওয়াই প্লাস বি স্কোয়ারকে করা যাবে। তাহলে আমরা লিখতে পারি বি প্লাস 2b, এটা ইকুয়াল টু 0। সুতরাং আমরা লিখতে পারি বি ইকুয়াল টু মাইনাস ওয়াই ডিভাইডেড ভাগ 2। এখন আমাদের কাজ হলো যে এ আর বি যেখানে আমরা লিখলাম কমপ্লিট ইন্টিগ্রালের, সেই জায়গাগুলোতে এই মানগুলো যেগুলো বের করলাম সেগুলো বসিয়ে দেওয়া। তাহলে হবে জেড ইকুয়াল টু মাইনাস এক্স ডিভাইডেড ভাগ 2 ইন্টু এক্স প্লাস মাইনাস ওয়াই ডিভাইডেড ভাগ 2 ইন্টু ওয়াই প্লাস, আর হবে প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড ভাগ 4 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড ভাগ 4। কারণ এখানে হলো এ আছে, এর বদলে হবে এটার হোল স্কোয়ার হবে, তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড ভাগ 4 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড ভাগ 4। তাহলে আমরা নিচের লাইনে লিখতে পারি মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড ভাগ 2 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড ভাগ 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড ভাগ 4 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড ভাগ 4। এটাই ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড ভাগ 4 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড ভাগ 4। তাহলে জেড ইকুয়াল টু আমরা যেটা পেলাম সেটাই হবে আমাদের অ্যান্সার। এভাবে স্ট্যান্ডার্ড ফর্ম 2 এর ম্যাথগুলো সলভ করা যাবে। এখন আমরা দেখব স্ট্যান্ডার্ড ফর্ম 3। স্ট্যান্ডার্ড ফর্ম 3, স্ট্যান্ডার্ড ফর্ম 3টা কেমন? স্ট্যান্ডার্ড ফর্ম 3 এর ম্যাথগুলো বা ইকুয়েশনগুলো থাকবে এমন যে এফ অফ পি কিউ জেড ইকুয়াল টু 0, মানে এখানে যে এফ এর যে ইকুয়েশনটা থাকবে সেখানে পি থাকবে, কিউ থাকবে এবং জেড থাকবে, এবং এগুলোর ফাংশন থাকবে। তো একইভাবে আমরা বললাম যে আমরা যে 4 ফিটসের অক্সিলারি ইকুয়েশনটা দেখেছিলাম সেগুলোই কিন্তু এই 3টাই স্ট্যান্ডার্ড ফর্মে এই 4টে স্ট্যান্ডার্ড ফর্মে ব্যবহার করা হয়। তো এখানেও আমরা দেখছি যে ওই 4 ফিট অক্সিলারি ইকুয়েশনটাই। তো এক্ষেত্রে আমরা ফার্স্ট 2টা রেশিওর কথা চিন্তা করব। তাহলে শুরু 2টা রেশিও কি, ডিপি ডিভাইডেড ভাগ ডেল ডেল এক্স অফ এ প্লাস পি ইন্টু
ডেল ডেল জেড অফ এফ ইকুয়াল টু ডি কিউ ডিভাইডেড ভাগ ডেল ডেল ওয়াই অফ এফ প্লাস কিউ ইন্টু ডেল ডেল জেড অফ এফ। বাকিগুলো নিলাম না, কারণ আমাদের এই দুইটা ইকুয়েশন নিয়েই কাজ হয়ে যাবে, তাই আমরা বাকি ইকুয়েশনগুলোর হরে কী আসে সেগুলো ক্যালকুলেশন করে দেখলাম না। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডিপি ডিভাইডেড ভাগ, এখন এখানে জিরো কীভাবে আসে আমরা দেখছি যে আমরা যেই স্ট্যান্ডার্ড ফর্ম 3 এর বেসিক স্ট্রাকচার সেখানে কোনো এক্স নাই, তাহলে এক্সের সাপেক্ষে এফ এর যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, নিশ্চয়ই জিরো হবে, সেটাই করেছি, প্লাস পি ইন্টু এখানে যেহেতু জেড আছে তাহলে এটার সাপেক্ষে নিশ্চয়ই একটা ভ্যালু বের হবে, তাহলে আমরা লিখলাম পি ইন্টু ডেল ডেল জেড অফ এফ। এটার একটা ডেল ডেল জেড অফ এফের একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে অবশ্যই, কারণ এফ এর ফাংশানে জেড আছে। পরেরটা আমার দেখছি যে এখানে ওয়াই নাই, এই এফে কোনো ওয়াই নাই, তাই ওয়াইয়ের সাপেক্ষে এফকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আবারও জিরো আসবে, প্লাস কিউ ইন্টু, আর এটা একই কারণে ডেল জেল জেড অফ এফ এটার একটা ভ্যালু থাকবে, তাই আমরা এটা রেখে দিলাম। এখন এই দুটা রেশিও নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমরা দেখতে পাই যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রেশিও ডিপি, আচ্ছা উভয় পক্ষ থেকে এই ডেল ডেল জেড অফ এফ আর ডেল ডেল জেড অফ এফ এই দুইটা কিন্তু কেটে দেওয়া যায়, শুধু থাকে ডিপি ডিভাইডেড বাই পি ইকুয়াল টু ডি কিউ ডিভাইডেড বাই কিউ। এখন এটাকে যদি আমি লেফট সাইডে নিয়ে যাই তাহলে থাকে ডিপি ডিভাইডেড বাই পি মাইনাস ডি কিউ ডিভাইডেড বাই কিউ। এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে লিখতে পারি লন পি মাইনাস লন কিউ ইকুয়াল টু একটা আরবিটারি কনস্ট্যান্ট, সেটা আমরা লনে নিলাম। লনে কেন নিলাম এটা আমি এর আগেও বলেছি এর আগের ভিডিওগুলোতে, যে লনে এখানে নিচ্ছি কারণ আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য, যাতে আমি উভয় পক্ষ থেকে অ্যান্টি লন করে দিতে পারি সহজেই। তো এখানেও একই কারণেই লনে নিয়েছি, তাহলে লন, আর আমরা জানি মাইনাস থাকলে কি লন পি মাইনাস লন কিউ, এটাকে আমরা কীভাবে লিখতে পারি লন পি ডিভাইডেড বাই কিউ, এটা ইকুয়াল টু লন এ। এখন আমরা অ্যান্টি লন করে দিয়ে পি ইকুয়াল টু করতে পারি এ কিউ, তাহলে আমরা পেয়ে গেলাম পি ইকুয়াল টু এ কিউ। এখন আমরা দেখব যে আগের মতো করে যেভাবে সলিউশন করতাম, আগে আমরা এটা ব্যবহার করেছি ডি জেড ইকুয়াল টু পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই। এখন পি ইকুয়াল টু আমরা কী পেলাম, পি ইকুয়াল টু পেয়েছিলাম এই যেটা এ কিউ, তাহলে আমরা এখন কি করব, এই পি এর জায়গায় এ কিউ বসাবো, এ কিউ ডিএক্স প্লাস এখানে কিউর জায়গায় কিউই থাকবে কিউ ডিওয়াই। এখন এখানে যদি আমরা কিউ কমন নিই তাহলে থাকে এ ডিএক্স প্লাস ডিওয়াই ইকুয়াল টু কিউ। এখানে কি করলাম, এখানে কিন্তু ডি কমন নিইনি, এখানে কি করেছি আগের লাইনকে আমরা মানে এ এক্স প্লাস ওয়াই এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা আগের লাইনটা যেহেতু পাই সেটাই আমরা দেখিয়েছি যে এ এক্স প্লাস ওয়াই এর ডিফারেন্সিয়েট করলে উপরের এটা পাই, তাই এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি ডি অফ এ এক্স প্লাস ওয়াই। এখন এখানে কি করেছি, এখানে করেছি হলো এ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ইউ ধরে নিয়েছি, তাহলে আমরা লিখতে পারি কিউ ইন্টু ডি ইউ, এটা এইটুকু অংশটুকু সমান আমরা ইউ ধরে নিয়েছি, তাহলে আমরা লিখতে পারি কিউ ইকুয়াল টু, এটা যেহেতু ডেল জেড তাহলে আমরা লিখতে পারি কিউ ইকুয়াল টু ডি জেড ডিভাইডেড ভাগ ডি ইউ। আবার আমরা একটু আগে দেখলাম যে পি ইকুয়াল টু এ কিউ, তাহলে পি ইকুয়াল টু হবে এ ইন্টু কিউ এর ভ্যালু কত ডি জেড ডিভাইডেড ভাগ ডি ইউ, এটা তাহলে পি। আচ্ছা আমরা এখন তাহলে একটা ম্যাথ দেখে নেব এই স্ট্যান্ডার্ড ফর্ম 3 এর। এখানে আমরা একটা ম্যাথ দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড ফর্ম 3 এরই, কারণ এখানে পি জেড কিউ তিনটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রশ্নে দেওয়া আছে যে 9 ইন্টু পি স্কোয়ার জেড প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 4, তাহলে এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এটার ক্ষেত্রে আমরা লিখব যে এফ অফ পি কিউ জেড ইকুয়াল টু 9 পি স্কোয়ার জেড প্লাস কিউ স্কোয়ার মাইনাস 4, এটা ইকুয়াল টু 0। এখন আমরা পি কিউর ভ্যালু বসাবো, পি কিউর ভ্যালু কি বসাবো, পি কিউর ভ্যালু আমরা এগুলো বসাবো, এখান থেকে যে মানগুলো পেয়েছি যে এ ডি জেড ডিভাইডেড বাই ডি কিউ আর এটা কিউ ইকুয়াল টু ডি জেড ডিভাইডেড বাই ডি ইউ, এই দুইটা মান আমরা এখানে বসাই দেবো। তাহলে আমরা কি ধরবো, তাহলে আমরা ডিরেক্ট যদি মান বসিয়ে দিই তাহলে আমরা লিখতে পারি
আমরা এখানে 1 নম্বর ইকুয়েশন দিয়ে এখানে মান বসাবো। তাহলে লিখব 9 ইন্টু এখন আমরা p ইকুয়াল টু যদি এখানে আমরা ধরে নিতে পারি p ইকুয়াল টু dz ডিভাইডেড বাই du, আর q ইকুয়াল টু আমরা ধরে নেব a du dz। এখানে আমরা কি করেছি, এর আগে আমরা দেখছিলাম যে p ইকুয়াল টু ছিল a dy, p ইকুয়াল টু ছিল a du অফ z, আর q ইকুয়াল টু ছিল du অফ z। এখানে আমরা কি করেছি, আমরা কিন্তু নিয়েছি p ইকুয়াল টু dz ইকুয়াল টু du আর q ইকুয়াল টু a dz বা du। এখানে কেন কীরকম হলো, কারণ এখানে আমরা ax প্লাস y ইকুয়াল টু u ধরেছি, আর এটার ক্ষেত্রে আমরা ধরবো u ইকুয়াল টু x প্লাস ay। যদি u এর কন্ডিশনটা এমন হয় যে x প্লাস ay, তাহলে আমরা এইভাবে ধরতে পারি, কিন্তু আমাদের একটা তাহলে এইভাবে ধরতে হবে, আরেকটাকে a ইন্টু করে নিতে হবে। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো dx প্লাস a dy। আচ্ছা, এখন আমরা এখানে এই মানগুলো বসাই দেব। তাহলে আমরা লিখতে পারি ddu অফ z এটার হোল স্কোয়ার ইন্টু z মাইনাস প্লাস কিউ স্কোয়ার মান এটা, তাহলে a স্কোয়ার আর হবে du অফ z এটার হোল স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0। বা আমরা লিখতে পারি, যদি এখান থেকে আমরা কমন নিই, এখান থেকে আমরা কিন্তু কমন নিতে পারি, কি কমন নিতে পারি, du অফ z হোল স্কোয়ার, এটা কিন্তু কমন নিতে পারি। এটা কমন নিলে আমাদের থাকে ভিতরে z প্লাস a স্কোয়ার, এই z প্লাস a স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি এই 4টাকে যদি এদিকে নিয়ে আসি আর এই 9 দিয়ে যদি ভাগ দিয়ে দিই তাহলে কিন্তু এটা চলে আসে। আচ্ছা, এখন এখান থেকে আমরা কি করতে পারি, আমরা যদি রুটটাকে তুলে দিই আর এটাকে যদি ভাগ দিয়ে দিই তাহলে আমরা লিখতে পারি 2 ডিভাইডেড ভাগ 3 রুট ওভার z প্লাস a স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। এখন আমরা কি করব, এই মানে ভ্যারিয়েবলগুলো সেপারেশন করব। এখানে যেহেতু z আছে তাই এই জেডটাকে আমরা dz এর সাথেই রাখবো। তাহলে আমরা লিখতে পারি z প্লাস a স্কোয়ার ইন্টু dz ইকুয়াল টু প্লাস মাইনাস 2/3 du। এখন এই du সমান কত, এই du এর মান হলো, du এর মান আমরা দেখছিলাম যে u এর সমান কত, x প্লাস ay। তাহলে du আমরা লিখতে পারি dx প্লাস a dy, সেটা আমরা লিখে নেব dx প্লাস a dy। এখন আমাদের কাজ হলো যে এটাকে ইন্টিগ্রেশন করা। এখন ইন্টিগ্রেশন করলে উভয় পক্ষে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি z এর সাপেক্ষে তাহলে আমরা লিখতে পারি z প্লাস a স্কোয়ার টু দি পাওয়ার 3/2, নিচে হবে 3/2। এই সাইডটা আমরা ইন্টিগ্রেশন করলাম। এখন আমরা রাইট সাইডে করব। রাইট সাইডে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো প্লাস মাইনাস 2 ডিভাইডেড ভাগ 3, এই সাইডে আছে dx, কে ইন্টিগ্রেশন করলে x আর a dy কে করলে হয় ay, তাহলে x প্লাস ay। আর এখানে আমরা একটা আরবিট্রারি কনস্ট্যান্ট নেব, সেটা ধরে নিলাম 2 ডিভাইডেড ভাগ 3 ইকুয়াল টু c। এটা আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য কাজে লাগবে। তাহলে এখানে আমরা এটাকে যদি উপরে নিয়ে নিই তাহলে আমরা লিখতে পারি 2 ডিভাইডেড ভাগ 3 ইন্টু z প্লাস a স্কোয়ার টু দি পাওয়ার 3 ডিভাইডেড ভাগ 2 ইকুয়াল টু প্লাস মাইনাস 2 ডিভাইডেড ভাগ 3 x প্লাস ay প্লাস 2 ডিভাইডেড ভাগ 3 ইন্টু c। সুতরাং আমরা ফাইনালি লিখতে পারি z ইকুয়াল টু a স্কোয়ার টু দি পাওয়ার 3 ডিভাইডেড ভাগ 2 ইকুয়াল টু প্লাস মাইনাস
এক্স প্লাস এ ওয়াই প্লাস সি। ফাইনালি এটাই হবে আমাদের। এখন আমরা দেখব স্ট্যান্ডার্ড ফর্ম 4। স্ট্যান্ডার্ড ফর্ম 4 কীভাবে থাকতে পারে, যে এভাবে যে f1 xp, মানে f1 একটা ফাংশন থাকবে যেটা শুধু থাকবে x আর p নিয়ে, আর f2টা থাকবে শুধু y আর q নেই, মানে দুইটা আলাদা আলাদা থাকবে, xp আলাদা আর yq আলাদা আলাদা ফাংশনে থাকবে। তাহলে এমন যেগুলো ইকুয়েশন থাকবে সেগুলো হবে স্ট্যান্ডার্ড ফর্ম 4। সেগুলোকে আমরা যদি একটা ক্যাপিটাল F দ্বারা ধরি, পুরো ইকুয়েশনটা আমরা ধরে নিলাম ক্যাপিটাল F, সেটার মধ্যে কী কী আছে, এক্স ওয়াই জেড পি কিউ ধরে নিলাম, সবই আছে। তাহলে আমরা লিখতে পারি f1 xp মাইনাস f2 অফ ওয়াই কিউ ইকুয়াল টু 0। এখানে আমরা একটা উদাহরণ দেখছি যে কেমন হতে পারে, যে এক্স অফ ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই প্লাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই ইন্টু পি ইকুয়াল টু ওয়াই ইন্টু 1 প্লাস এক্স ইন্টু কিউ। এখানে আমরা দেখছি যে এটা কিন্তু যদি আমরা ধরি f1 ফাংশন আর এটা f2 ফাংশন, এখানে আমরা দেখছি f1 এর মধ্যে কিন্তু ওয়াইও চলে আসছে, কিন্তু এখানে তো কন্ডিশনে ছিল ওয়াই থাকবে না। আবার এখানে দেখছি যে 1 প্লাস এক্স চলে আসছে f2তে, কিন্তু এখানে তো এক্স নাই। এই জন্য আমরা কী করবো, আমরা এই দুটাকে সেপারেশন করে দেবো। কীভাবে সেপারেশন করতে পারি, যে আমরা এক্স আর পিকে একসাথে রাখবো। কীভাবে একসাথে রাখতে পারি, এক্স ডিভাইডেড ভাগ 1 প্লাস এক্স ইন্টু পি ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড ভাগ 1 প্লাস ওয়াই ইন্টু কিউ। এটা কিন্তু আমি করে দিলেই কিন্তু আমাদের এখানে এক্স আর পি শুধু থাকলো, এখানে ওয়াই আর কিউ শুধু থাকলো। এভাবে করে নিয়ে কিন্তু আমরা স্ট্যান্ডার্ড ফর্ম 4-এ ম্যাথগুলো সলভ করতে পারি। এক্ষেত্রেও আমাদের কিন্তু আগের মতো করে ওই যে ডি জেড ইকুয়াল টু পি ডি এক্স প্লাস কিউ ডিওয়াই এটা কিন্তু করতে হবে। এটা করে কিন্তু জেডের মানটা বের করে নিয়ে আসতে হবে। আমরা একটা উদাহরণ দেখি। এখানে আমরা একটা উদাহরণ দেখছি যে কিউ ইন্টু পি মাইনাস কস এক্স ইকুয়াল টু কস ওয়াই। এটা আমরা কীভাবে সলভ করব। এখানেও কিন্তু আমরা দেখছি যে এখানে এটা যদি আমরা f1 ধরি, f1 এর মধ্যে কিন্তু কিউ চলে আসছে, কিন্তু কিউ তো থাকার কথা ছিল কি, কিউ থাকার কথা ছিল না, কারণ থাকবে শুধু এক্স আর পি f1 এর মধ্যে। আবার এটা যদি আমরা cos y ধরি, তাহলে এটা কিন্তু ঠিকই আছে, আমরা বলতেই পারি, কারণ f2 এর মধ্যে y থাকার কথা, y কিন্তু আছে। কিন্তু ঝামেলা যেটা হলো যে f1 এর মধ্যে একটা কিউ চলে আসছে, এটাকে রিমুভ করতে হবে। রিমুভ করে কোথায় নিয়ে আসতে হবে, এইদিকে নিয়ে আসতে হবে। তাই আমরা কি করব, কিউ ডিভাইডেড ভাগ cos y ইকুয়াল টু 1 ডিভাইডেড ভাগ পি মাইনাস cos x। এখন আমরা কি করব, যে এই দুইটা রেশিও ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট ধরে নিলাম, আরবিটারি কনস্ট্যান্ট, সেটা এ ধরে নিলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কিউ ইকুয়াল টু এ cos y এবং পি মাইনাস cos x ইকুয়াল টু হবে 1 ডিভাইডেড ভাগ এ, বা পি ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 ডিভাইডেড ভাগ এ প্লাস cos x। এখন আমরা বললাম যে এটারও সলিউশন কীভাবে বের করব, ডিজেড ইকুয়াল টু পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই এটা দিয়ে। তাহলে পি এর মানটা আমরা বসাবো এটা 1 ডিভাইডেড ভাগ এ প্লাস cos x ডিএক্স প্লাস কিউ এর মান বসবে এটা এ cos y ইন্টু ডি ওয়াই। তাহলে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড ভাগ এ ডিএক্স সমান আমরা কি পাই, এক্স ডিভাইডেড ভাগ এ। আবার cos এক্সকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, মানে এখন আমরা কিন্তু ইন্টিগ্রেশন করছি, তাহলে 1 ভাগ এ ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে এক্স ডিভাইডেড ভাগ এ, cos এক্স এর ইন্টিগ্রেশন করলে আমরা পাবো সাইন এক্স প্লাস এ cos y dy, এটার থেকে আমরা পাবো এ সাইন ওয়াই, এবং ফাইনালি একটা আরবিটারি কনস্ট্যান্ট সেটা আমরা নিলাম সি। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। তো আশা করি আমাদের এই স্ট্যান্ডার্ড ফর্ম যে চারটা ছিল সেটা আপনারা সবাই বুঝতে পেরেছেন, এবং অবশ্যই এগুলো কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে, এবং কোনটা কোন ফরম্যাটে এগুলো স্ট্রাকচারগুলো দেখে কিন্তু বোঝার চেষ্টা করতে হবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।